বাংলাদেশের বর্তমান অবস্থা জানেন? আমার মনে হয় সবাই জানেন না। কারণটা হচ্ছে গত 1-1.5 মাস আগে যেরকম অবস্থা ছিল, জ্বালাও পোড়াও ভাঙচুর অ্যারেস্ট, এই যে একটা বিধিকিচ্ছা অবস্থা, এই অবস্থাটা কিন্তু কোনটা অবস্থাটা এখন নাই। যারা পলায়া রয়েছেন আওয়ামী লীগের, তারা পলায়া রয়েছেন, যারা দেশ থেকে বাইরে গেছেন গা, যারা জেলে ঢুকছে তো ঢুকছেই, আর নতুন করে কিন্তু কেউ অ্যারেস্ট হচ্ছে না, জেলেও ঢুকতেছে না। তার পরিপ্রেক্ষিতেই আবার যে শেখ হাসিনার যে কল রেকর্ডটা ফাঁস হইল যে আমি সীমান্তের কাছাকাছি আছি, চট করে যে কোনো মুহূর্তেই ঢুকে যেতে পারি। এই যে আসিফ মাহমুদ উপদেষ্টা, আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখছিল যে আসেন, জেলের দরজা খোলাই আছে। হঠাৎ করে এটা শুই না একাধিক গণমাধ্যম এটাকে আবার নিউজও করে ফেলাইছে, যেমন কালের কণ্ঠ একটা নিউজ করার পরে আবার আসিফ মাহমুদেরকে ডিলিট করে দিছে। ডিলিট করে দেওয়ার কারণটা কি? তার মানে আসিফ মাহমুদ ভয় পাইছে। আর ভয় পাওয়ারও কারণ আছে। ভয় পাওয়ার কারণ আছে কি জানেন? ওই যে বললাম, ল অ্যান্ড অর্ডার দুর্বল, এখনো তারা ছাত্রদের কথা মতো চলতেছে, কারোর নামে কোনো কেস হচ্ছে না, কোনো গাড়ি ধরা হচ্ছে না, এই গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে না, ট্রাফিক জ্যাম যেখানে আছে, ট্রাফিক সিগন্যাল, সেখানে ছাত্ররা যেটুকু করছিল এইটুকুও তারা করতেছে না। সেনাবাহিনীর নাম ছিল, মাঠে বিভিন্ন জায়গায় গেছিল, এখন কোনো সেনাবাহিনীর কোনো তৎপরতা নাই। যেখানে ওই যে রাবক বোয়ালগুলি ছিল এই পুলিশ বাহিনীতে, তাদেরকে দরপাকড় কিছু হয়েছে, জেলে পড়ছে কিছু, আর বাকিগুলি কিন্তু ওইভাবেই রয়ে গেছে। আপনারা বর্তমান পরিস্থিতির সাথে আমার এটা মিলাইবেন। আমি আওয়ামী লীগের পক্ষেও কথা বলতেছি না, বিএনপির পক্ষেও কথা বলতেছি না, আমি শুধু বাস্তব চিত্রটা আপনাদের চোখের সামনে তুলে ধরতেছি। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যেটা দায়িত্ব সেটাই তুলে ধরতেছি। আর এই কন্টেন্ট ক্রিয়েটার বলেন, আর ইউটিউবার বলেন, আর ইনফ্লুয়েন্সার বলেন, তাদের কাজটাই কিন্তু এটা, আর আমি সেই কাজটাই করতেছি। তো যদি মনে করেন শেখ হাসিনা ঢুকে যায়, তাহলে দেশের পরিস্থিতিটা কি হবে আপনারা একবার ভাবছেন? আর আসিফ মাহমুদ ওরা কিন্তু আবার করছে, ওই আর নাহিদ ইসলাম দুজনে কিন্তু আবার পদত্যাগ করছে এই ধমকির পরে। এটা শেখ হাসিনার এখন আপনারা ফ্যাক্ট ভাবলে ভাবতে পারেন, ধমকি ভাবলে ভাবতে পারেন। তো এরা দুজন পদত্যাগ কেন করলো বুঝছেন? আচ্ছা, পদত্যাগ কেন করলো এটা একটু পরে আসতেছি। এখন কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চিফ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু আওয়ামী লীগের যারা আছে তাদের বিপক্ষে কোনো কথা বলতেছেন না, কোনো অবস্থানও নাই। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে সংবিধানটা আছে, উনি যে 6টা পদক্ষেপ নিচ্ছেন, 6টা কাজ করবেন, তার মধ্যে এই সংবিধান পরিবর্তন করাও একটা কাজ। কারণ ওনারা যে আছেন এটা কিন্তু অবৈধভাবে আছেন, সুতরাং তাদেরকে সংবিধান চেঞ্জ করতেই হবে। তো হয়তো যে অনুচ্ছেদগুলিতে এইটা বসাইতে হবে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা, এইটা তারা চেঞ্জ করবেন, পুরো সংবিধান নিয়ে তারা টান দিবেন না, আর দেওয়াটাও উচিত না। আচ্ছা গেল। এখন এই যে দেশের ল অ্যান্ড অর্ডার যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি থাকে দেশ, তাহলে অচল হয়ে যাবে। আচ্ছা গেল। তো এখন যদি আপনার শেখ হাসিনা কোনোভাবে ঢুকেই যায়, দেশের অবস্থাটা কি হবে? ওই যে সিরিয়া যেরকম লাগছে যুদ্ধ, গৃহযুদ্ধ, এরকম হয়ে যাবে আমাদের, এই গৃহযুদ্ধ লেগে যাবে একটা। আর গৃহযুদ্ধের অপেক্ষায় কিন্তু সবাই করতেছে। কারা করতেছে? যে দলগুলি মারি খাইছে সেই দলগুলি। আর আপনার যারা এই বিএনপি বা সমমাননা যারা আছে, তাদের মধ্যে কিন্তু জামাতে ইসলামী কিন্তু মাফ করে দিচ্ছে, জামাতে ইসলামী কিন্তু সারেন্ডার করে বলাচ্ছে। তো এখন আছে বিএনপির সাথে আর যারা আছে
তারা কি করবে? তারা কি ছেড়ে দিবে? কারণটা হচ্ছে এখনই যেভাবে ওই যে ইয়েদের সমন্বয়কদের কথায় মানে তাদের নাম বেচা চাঁদাবাজি করা হচ্ছে, আর ওই যে আওয়ামী লীগের যারা আছে আগে ওই ট্যাক্স নিত, সেই ট্যাক্স তারা তো নিচ্ছে না, তাহলে এখন ট্যাক্স কারা নিচ্ছে? এখানে একটা বিশাল বড় মানে গুমর রয়ে গেছে। এই গুমর কিন্তু এখনো ফাঁস হচ্ছে না। জনসাধারণও ভয়ে বলতেছে না, প্রশাসনও যায় জিজ্ঞাসা করতেছে না। কেন জিজ্ঞাসা করতেছে না বলেন? আওয়ামী লীগ যেখানে যেখানে যাকে বসায় গেছে আদর করিয়া, ওইখান থেকে ওই খুঁড়াগুলি কেউ কিন্তু এখনো তুলতে পারতেছে না। যার যার মতো শেষে চুপ করে বসে রয়েছে। এখন যদি এই অবস্থায় আর কিছুদিন চলে, আর যদি শেখ হাসিনা ঢুকেই যায়, এখন কিন্তু এই শেখ হাসিনার ভয় আবার ভিতরে ঢুকছে। 1-1.5 মাস ভয় ছিল না। যেদিন থেকে শেখ হাসিনা বলছে যে আমি বর্ডারের কাছাকাছি আছি, চট করে ঢুকে যেতে পারে। এখন এই কল রেকর্ডটা শেখ হাসিনাই ফাঁস করুক, আর আওয়ামী লীগ এর কেউই ফাঁস করুক, বা বিএনপি ফাঁস করুক, যে যেভাবেই ফাঁস করে থাকে, ঘটনা কিন্তু একটা ঘটে গেছে। মানুষের ভিতরে কিন্তু একটা ভয় ঢুকে গেছে। আর যারা এই মানে ইয়েতে আছে, ওই পলায়া পলায়া আছে, তারা কিন্তু এটার মধ্যে কমেন্টস করতেছে যে বাঁচলে বাঁচার মতো বাঁচবো, নাহলে সংগ্রাম করেই চলবো। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম চলবে চলবে, এ ধরনের কমেন্টস কিন্তু তারা করতেছে। তো এটার মানেটা কি? মানে বুঝতে হবে সব কথার, আর বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলতে হবে। দেশ চালানো এত সহজ না। এখন যদি মনে করেন কোনো এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করেন চলে যাওয়ার আগে আগে সময়ে নির্বাচনের ঘোষণা হবে, সেই মুহূর্তে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার তো আওয়ামী লীগকেও ডাকবে। কারণ আমি বলে দেই, যারা বিদেশি নিয়োগদাতা, যারা এখানে করবে বিনিয়োগদাতা, যারা এখানে বিনিয়োগ করবে বাংলাদেশে, গার্মেন্টস সেক্টরে হোক, বিভিন্ন টেক্সটাইলেই হোক, যে বিভিন্ন সেক্টরে যারা এখানে বিনিয়োগ করবে, তারা চাইবে সর্বদলীয় গণতান্ত্রিক একটা সরকার। তো সর্বদলীয় গণতান্ত্রিক সরকার আসতে হইলে সব দলের সমন্বয়ে নির্বাচন হইতে হবে। এখন বোঝা যাবে যে ডক্টর ইউনূস সাহেব সংবিধানে হাত দিলে কি সংশোধনী করে এখানে, তারপর বলা যাবে। তবে বর্তমানে পরিস্থিতিটা এখন থমথমে রমরমে অবস্থা, মানে সবাই কোনটা অবস্থায় আছে। 2-4 জন একটু কথা বলতেছে, আসুক না, দেখি না। না, এতদিনে বাংলাদেশের চিত্র পাল্টে যাওয়ার কথা, ঝলসে যাওয়া রুটির মতো হওয়ার কথা এতদিনে বাংলাদেশের চিত্র। কারণ সব জায়গায় করাপশন। সেই করাপশন যদি আপনি সমলে উপরে ফেলান, ওটা শিকড়, বাংলাদেশের চিত্র এরকম থাকার কথা না। মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাবে যে আমি বাইরে বেরোলেই আমাকে ধরবে, কোন কেসে ফাঁসে যাই। কারণ যখন এই 5 তারিখের বিকালটা আসলো, তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে যারা যারা আগে মাঠে ছিল তাদেরকে ধরা, সেটা প্রশাসনের লোকই হোক, আর রাজনৈতিক লোকই হোক, আর সামাজিক স্তরে যারা আছে তারাই হোক, সরকারি চাকরিজীবী হোক, সব জায়গায় কিন্তু ডঙ্কা বাজে গেছে। ডঙ্কা বুঝেন? বড় ঢোল। আগের দিনে সওদাগররা বাজাইতো, এই এক জায়গার থেকে আর এক জায়গায় যখন যায় তখন ওই যে বাজাইতো, অমুক সওদাগর আইতেছে। তো এরকম মনে করেন চতুর্দিকেই একটা উঠে গেছিল, সব দিকে ছিনতাই ডাকাতি। তো ছিনতাই ডাকাতি তো হয় নাই, হইছে হইল যার যার বাড়িতে সে যাইয়া মানে আক্রমণ করছে, যারা ওই জাগরে দেখতে পারতো না, যাদের অত্যাচারে যারা অতিষ্ঠ হচ্ছে তারা, আর নাম হয়েছে ডাকাতির। তবে কিছু লোক এই সুযোগে ডাকাতিও করছে। এখন আমার কথাটা হইল, যদি বাংলাদেশের পরিস্থিতি ঠিক রাখতে হয় তাহলে ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট করতে হবে, সেনাবাহিনীকে আবার মাঠে আসতে হবে। আর ছাত্র সমন্বয়ক কমিটি যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে, তাদেরকে আরো স্ট্রং হইতে হবে। উপদেষ্টা কমিটিকে তোড়জোড় করে এগুলি নিয়ে বসতে হবে। এই মানে জিমায় গেলে হবে না।
প্রতিটা সেক্টরে পরিবর্তন আনতে হবে এবং মনিটরিং থাকতে হবে। এই যে খালি ডক্টর ইউনূস সাহেব বলছে যে সব জায়গায় মনিটরিং হবে, সবাই চিঠি দিবে, আমি সেই চিঠি পড়ব, তো চিঠি পড়বেন কবে? এই দেশের অবস্থা যদি এরকম থাকে, আমরা দেশের আইন শৃঙ্খলাটা ঠিক করবেন না। এখন এই আগে ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়া করাইছে, দাঁড়ায় চেক করাইছে, এখন তো দেখি না। এখন রিক্সা চলে গেছে এয়ারপোর্টে, কত বড় মারাত্মক হুমকির মধ্যে আছে এয়ারপোর্ট আপনি জানেন? আগে এয়ারপোর্টে একটা রিক্সা ঢুকার কোনোদিন সাহস পাইছে? রাজপথে তো রিক্সা আসতে পারে নাই, এখন এই অটো রিক্সাগুলি অলিগলি মানে সারা বাংলাদেশ চষে বেড়াতেছে। এয়ারপোর্টে একটা সিএনজি গেলে সেটাও চেক হয়েছে যে সিএনজিটা ওখানে বম লইয়া যেতেছে না কি লইয়া যেতেছে, আর এখন রিক্সা ঢুকে যায় এয়ারপোর্টে। আপনারা বুঝেন তো? সবাইকে সচেতন হইতে হবে, একজন আরেকজনকে দোষ দিলে হবে না। দেশ চালানোর জন্য কিভাবে দেশ চলবে সেইটা নিয়ে ভাবতে হবে, খালি গদি দখল করে বসে থাকলে হবে না। আর যে চিঠি পড়বেন, সবাই চিঠি দিবে, কোথায় কি সমস্যা আছে এইটা বললেও হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।